দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্স টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব গ্লোবাল রেটিং এজেন্সি মুডিজ আমাদের ব্যাংকিং সেক্টরের ওপর নেগেটিভ আউটলুক দিয়েছে, নেগেটিভ রেটিং দিয়েছে। এটা আসলে আমাদের কি প্রভাব আমাদের ইন্ডাস্ট্রিতে, কেন মুডিজ রেটিং এত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মুডিজ কেন রেটিং দেয় এবং এটা যে কোনো কান্ট্রির জন্য কেন ইম্পর্টেন্ট। মুডিজের রেটিং এটা কিছু গ্লোবাল এজেন্সি লাইক শুধু মুডিজ না, ফিচ আছে, এরকম কিছু গ্লোবাল রেটিং এজেন্সি আছে যাদের রেটিং একটি দেশের উপর যে রেটিংটা তারা গ্লোবালি অ্যাকসেপ্টেড তাদের রেটিং। বাংলাদেশের জন্য যে রেটিংটা তারা দিয়েছে সম্প্রতি সেটি হলো ব্যাংকিং সেক্টরের উপর তারা নেগেটিভ আউটলুক দিয়েছে। নেগেটিভ আউটলুকটা মানে হলো বাংলাদেশ সরকারের ব্যাংকিং সেক্টরকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি এখন কম, এবং আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে নন পারফর্মিং লোন, ডিফল্ট লোন, সেটা যে বাড়ছে, এটি ব্যাংকের উপর যে ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথের উপর যে একটা ইম্প্যাক্ট থাকবে, তাদের প্রফিট ইরেশন হবে, তাদের ক্যাপিটাল ইরেশন হবে, এবং এই যখন ইরেশন হবে তখন তাদের লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে। যখন লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে তখন তাদের আমাদের ইন্ডাস্ট্রি এক্সপানশন কম হবে এবং সেটা জিডিপি গ্রোথকে হ্যাম্পার করবে। এরকম অনেকগুলো কনসিকুয়েন্স আছে। এবং যখন ব্যাংকের এই যে ফাইন্যান্সিয়াল হেলথ যখন ইরেশন হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা দেওয়ারও ক্যাপাসিটি এই মুহূর্তে আমাদের যে সরকারের যে পলিটিক্যাল যে একটা আনসার্টেন অবস্থা, এই যে আমাদের সরকারের যে আর্থিক অবস্থা, এই সব বিবেচনায় তারা যে নেগেটিভ আউটলুকটা দিচ্ছে সেটা মিন করছে যে এই ব্যাংকগুলোকে যে পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি সেটি নেই। এবং এবার আসি যে এই মুডিজের রেটিং কেন গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা যে বাইরে থেকে যখন কোনো ব্যাংকের এলসি, ধরেন আপনি একটা ইম্পোর্টের এলসি খুলবেন বা এক্সপোর্টের এলসি খুলবেন অন্য একটি দেশের ব্যাংকের সঙ্গে আমাদের ব্যাংকের মাধ্যমে, তো আমাদের ব্যাংকে অর্থাৎ আপনি নিজেও তো খুলতে পারেন, কিন্তু আপনি নিজে খুলছেন না, না খুলে আপনি থ্রু ব্যাংক করছেন, কারণ আপনাকে বাইরের দেশের কোনো ব্যাংক চিনবে না। আপনি তার সঙ্গে ফ্রড করবেন কিনা, গুডসটা ঠিকমতো দেবেন কিনা, তাদের সঙ্গে কমিটমেন্ট রাখবেন কিনা, এই যে বিশ্বাস সেটি তো আপনাকে করবে না, সেটি তারা ব্যাংককে করবে। যে কারণে ব্যাংক আপনার হয়েও ওই ব্যাংকের সঙ্গে এলসি খুলে। তো এই ব্যাংকও যে আপনার এই যেই ব্যাংকের বিদেশি ব্যাংকটিকে গ্যারান্টি দিচ্ছে, সেই গ্যারান্টিটি রাখার মতো ক্ষমতা, ক্যাপাসিটি আছে কিনা, সেইগুলো কিভাবে বাইরের ব্যাংকগুলো বা বাইরের ইনভেস্টরগুলো যাচাই করবে। তারা যাচাই করে একটি দেশের ভেতরের সব কিছু তো তারা জানবে না। তারা তখন এই যে মুডিজের রেটিং, ফিচের রেটিং, এটার উপর ডিপেন্ড করে তারা ডিসিশন নেয়। এই যে বিভিন্ন ডোনার এজেন্সি, তারপর বাইরের ফরেন ইনভেস্টররা, তারা যখন বাংলাদেশে ইনভেস্ট করবে, তারা বাংলাদেশে ইনভেস্ট করে সেই টাকাটা ফেরত নিয়ে যেতে পারবে কিনা সেটি কার উপর ডিপেন্ড করে। আমাদের সরকার বা আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা তো বলবো হ্যাঁ খুব ভালো, খুব ভালো, আমরা নিশ্চয়ই নেগেটিভ কিছু বলবো না। কিন্তু এটা রিয়েল হেলথটা আসলে কি সেটি অ্যানালাইসিস করে এই রেটিং এজেন্সিগুলো, করে তারা একটি রেটিং দেয়, ABCDE এরকম কতগুলো রেটিং দেয়। বিভিন্ন দেশের তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, তাদের হেলথের উপর সেই রেটিংগুলো আসে। সেই রেটিংয়ের উপর ডিপেন্ড করে ইনভেস্টাররা ডিসিশন নেয় যে এই দেশে আমি ইনভেস্ট করলে আমার ইনভেস্টমেন্ট কতটা রিস্কে থাকবে এবং সেই রিস্কের উপর আমি কতটা প্রিমিয়াম নেব। যেই দেশের রেটিং যত খারাপ, তারা তখন এখানে যখন ইনভেস্ট করবে তখন তারা তত বেশি সতর্ক থাকবে, এবং তারা যখন এখানে টাকা রাখতে যাবে আমাদের এখানে, তখন তারা কিন্তু ইন্টারেস্টটা বেশি চার্জ করবে। আমাদের যেমন ব্যাংকগুলো যখন অন্য বিদেশি ব্যাংক থেকে ক্রেডিট লাইন নিবে, তখন কিন্তু তাদেরকে ওই বিদেশি ব্যাংকটি এই রিস্ক প্রিমিয়ামের জন্য বেশি কমিশন চার্জ করবে। যখন কমিশন চার্জটা বেশি হবে তখন সেটি কিন্তু আলটিমেটলি ব্যাংক তো নিজের পকেট থেকে দিবে না, সেটি কাস্টমারের উপর চার্জ করবে। অর্থাৎ যে ইম্পোর্টার বা এক্সপোর্টারের উপর চার্জ করা হলো তাকে চার্জ করা হবে। সেই ইম্পোর্টার এক্সপোর্টার কিন্তু আলটিমেটলি তার প্রোডাক্টের যে দাম সেটি বাড়িয়ে দিবে, অর্থাৎ আলটিমেটলি কনজিউমারের উপর এসে পড়বে। আমরা তখন সেই বেশি দামে কিনবো, সেই টাকাটাই আসলে ওই কমিশন হিসেবে দেয়া হবে। তো এই রকমের একটি আসলে সাইকেল আছে, এটার ইম্প্যাক্টের একটা সাইকেল আছে। তো এবং আরও একটি বড় দিক হলো যে
আপনারা জানেন যে মুডিজ জাস্ট এই গত বছরের নভেম্বরে বাংলাদেশকে নেগেটিভ আউটলুক দিয়েছিল, এবং গত 14 বছরের মধ্যে 14 বছরের হিস্ট্রিতে প্রথমবারের মতো বাংলাদেশ মানে কান্ট্রি রেটিং, এটি আমি এই লেটেস্ট রেটিংটি বলছিলাম ব্যাংকিং সেক্টরের রেটিং, এর আগে কিন্তু আমাদের মুডিজ কান্ট্রি রেটিং কমিয়ে দিয়েছে। তো কান্ট্রি রেটিং কমানো মানে সভরেন রেটিং কমা, অর্থাৎ এই সরকারের বা এই দেশের ওভারঅল কান্ট্রির যে ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, যখন এই দেশ G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে বিভিন্ন লোনগুলো আমরা নিয়ে থাকি বিভিন্ন প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, তো সেই ক্ষেত্রে সরকারের কতটা ক্ষমতা আছে সেই টাকাটা ফেরত দেওয়ার সেই ক্যাপাসিটিটা অ্যানালাইসিস করে কিন্তু কান্ট্রি রেটিং দেওয়া হয়। সেই কান্ট্রি রেটিং কিন্তু আরও মারাত্মক। তো সেই কান্ট্রি রেটিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেটিংয়ের মধ্যে ফ্যাক্টর হলো ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরের যেহেতু ব্যাংকিং সেক্টর একটি অর্থনীতির একটি মূল চালিকা শক্তি, সেইটার হেলথের উপর অনেকটা কান্ট্রি রেটিংও ডিপেন্ড করে। তো আমরা অলরেডি দেখেছি 2024 সালে আমাদের কান্ট্রি রেটিং নেগেটিভ হয়েছে, B2 করা হয়েছে। এটি একটি রেটিং যে এর আগে আমরা B1 ছিলাম, তার আগে আমরা ধারাবাহিকভাবে BA3 ছিলাম। অর্থাৎ আমরা যদি একটু ছোট উদাহরণ দিই যে B2 B1 এটা অর্থাৎ আমার যে ক্রেডিটের যেই টাকা ফেরত দেওয়ার যে ক্যাপাসিটি, ক্রেডিট অর্ডিনেন্স যেটাকে বলা হয়, সেইটি ধারাবাহিকভাবে অনেকগুলো গ্রেডিং তারা করে যে একটু খারাপ, তার চাইতে একটু বেশি খারাপ, তার চাইতে একটু বেশি খারাপ, নেগেটিভটা অনেক বেশি খারাপ, অর্থাৎ অনেকটা জাঙ্ক, অনেকটা আমাদেরকে ডিফল্ট হওয়ার পসিবিলিটি কত বেশি, যাদের অনেক বেশি থাকে তারা এই নেগেটিভ আউটলুকে চলে যায়। তো তখন আমাদের কান্ট্রি রেটিং যখন কমে যায়, সেটা ওভারঅল আমাদের যে G2G যেই প্রোগ্রামগুলো হয় সেখানেও অনেকটা ইম্প্যাক্ট পড়ে। তারপরে আমরা যে ডোনার এজেন্সিগুলো থেকে টাকা পাই সেখানেও তারা অনেক বেশি কশাস থাকে। ফরেন ইনভেস্টররাও চিন্তা করে যে এই দেশের সরকারের, কারণ অনেক লোন প্রাইভেট সেক্টর লোন কিন্তু আসে সরকারি গ্যারান্টিতে, তো সরকার নিজেই কিন্তু এখন ভালনারেবল অবস্থায়, অর্থাৎ স্টেটই যখন ভালনারেবল অবস্থায় থাকে তখন এই কান্ট্রি রেটিংটা খারাপ হয়। তো এই যে নেগেটিভ আউটলুক হয়েছে, এর পরে আসলো ব্যাংকিং সেক্টরের আবার নেগেটিভ আউটলুক। তার মানে ফিউচারে আমাদের কান্ট্রি রেটিংটা আরও বেশি খারাপ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে, এই রেটিং আরও কমে যাবে। এবং এই যে তখন কিন্তু আমাদের সিচুয়েশন আরও খারাপ হবে। বাইরে থেকে আমাদের যেরকম বিভিন্ন যখন ফরেন কারেন্সি ক্রাইসিস হয় বা টাকার দরকার হয়, আমরা যখন বিভিন্ন দেশ থেকে হেল্প নেই, সেগুলো তখন কিন্তু আমাদের অনেক বেশি হাই ইন্টারেস্ট রেট দিয়ে সেগুলো নিতে হবে, তখন কিন্তু আমাদের অনেক বার্ডেন আসবে। তো এই যে মুডিজ রেটিং দিল, কেন রেটিং দিল এই খারাপ রেটিং বা নেগেটিভ রেটিং ব্যাংকিং সেক্টরের জন্য কেন দিল? কারণ তারা বলছে যে আমাদের এখন পলিটিক্যাল যে আনসার্টেন অবস্থায় রয়েছে আমাদের, সেটি একটি অন্যতম কারণ। এবং একই সাথে তারা বলছে যে ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং লোন বাড়ছে, সেটি যেটি আগে বললাম যে ব্যাংকের হেলথ আরও খারাপ হবে এবং তাদেরকে রিক্যাপিটালাইজ করার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা যখন যেই ব্যাংকের যে নিড দরকার সেটা দেওয়ার মতো ক্ষমতা কম থাকবে। এগুলো হচ্ছে অন্যতম কারণ। এবং আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এখন ডাল ইনভেস্টমেন্ট যাচ্ছে, তার ফলে কি ব্যাংকগুলোর ইনকামও কমে যাবে, ব্যাংকগুলোর প্রফিট কমে যাবে এবং ফাইন্যান্সিয়ালি অনেক উইক হয়ে যাবে, সেটি বলছে। আমরা যদি একটু দেখি যে আমাদের নন পারফর্মিং লোন এখন এই যে ডিসেম্বর 2024-এ 3,45,000 কোটি টাকা হয়েছে, যেটি 20.20% অফ টোটাল লোন। আমরা যতগুলি লোন দিয়েছি বা আমাদের যত লোন আছে তার 20%ই এখন ডিফল্ট হয়ে আছে, অর্থাৎ এগুলো আর ফেরত আসছে না ব্যাংকে। তো এটা, এবং এই যে 3,45,000 কোটি টাকা ডিসেম্বর 2024-এ বলছি, এবং এই 20% সেটি আগের বছরে 2023-এর ডিসেম্বরে ছিল মাত্র সিঙ্গেল ডিজিট 9%। সো 9% থেকে এক বছরে আমাদের 20% প্লাস হয়েছে আমাদের ডিফল্ট লোন। তাহলে বোঝা যাচ্ছে যে সিনারিওটা কত খারাপ। এবং এক বছরে আমাদের ডিফল্ট লোন বেড়েছে 1 লাখ কোটি টাকার বেশি, এবং আমরা সামনে আমাদের ডিফল্ট লোন আরও অনেক বাড়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে আমরা এখন কোনো লোন ক্লাসিফিকেশন করব। অর্থাৎ আজকে যেই লোনটি পেমেন্ট এক্সপায়ার হয়ে যাবে সেটি পরের দিনই আবার তাকে ডিফল্ট বলে বলা হবে। আগে কিন্তু 6 মাস পর্যন্ত সময় দেওয়া হতো, স্টেপে স্টেপে তাকে ফাইনালি যে ডিফল্ট করা হতো। এখন যদি পরের দিনই সে ডিফল্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক
কোম্পানি, অনেক বিজনেস হাউস তারা কিন্তু ডিফল্ট হয়ে যাবে। তো তখন আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং তখন ব্যাঙ্কগুলো আরও উইক হবে, লিকুইডিটি ক্রাইসিস হবে তখন, এবং সরকারের সেই ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত ক্যাপাসিটি থাকবে না। তো এটি আসলে মুডিজ আমাদেরকে ওয়ার্ন করছে, সেটি আসলে আমাদের ইকোনমির জন্য খুব ভালো খবর না এবং ব্যাংকিং সেক্টরের জন্য খুব ভালো খবর না। এটি খুব একটি ব্যাড নিউজ এবং এটা আমাদের সকলের উপরে, এটা শুধু ব্যাংক না, আমাদের প্রতিটি আমরা যারা ব্যাংকে টাকা রাখি এবং ব্যাংক থেকে আমরা লোন নেই, তারা সকলেই এটি দ্বারা ইম্প্যাক্টেড হব। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।